তেসরা জানুয়ারি ২০২৬ পৃথিবী ঘুম থেকে জেগেই এমন সব ছবি দেখল যা ছিল অকল্পনীয়। নিকোলাস মাদুরো, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তিনি আর ক্ষমতায় নেই। রাতের অন্ধকারে আমেরিকান বাহিনী তাকে এবং তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে তুলে নিয়ে গেছে। কয়েক ঘন্টা পরেই প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের কথা নিশ্চিত করেন। তিনি একে নার্কো রেজিম বা মাদক সাম্রাজ্যের পতন বলে ঘোষণা দেন। এটা কোনো আগ্রাসন বা যুদ্ধ ছিল না, এটি ছিল একটি নিখুঁত ঝটিকা অভিযান, মাসের পর মাস ধরে পরিকল্পনা করা আর মাত্র কয়েক ঘন্টায় বাস্তবায়ন করা। আর এর মূলে ছিল সিআইএর সংগ্রহ করা গোয়েন্দা তথ্য। এই মুহূর্তটিতে পৌঁছানোর আগে ভেনেজুয়েলার গল্পটা ছিল শুধুই ধসে পড়ার। তেল সম্পদে সমৃদ্ধ হয়েও মাদুরোর নেতৃত্বে দেশটি ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল। মুদ্রাস্ফীতি পৌঁছেছিল লাখ লাখ শতাংশে, খাবার আর ওষুধ উধাও হয়ে গিয়েছিল, আর ৭০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছিল। আমেরিকা দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে অব্যবস্থাপনার চেয়েও বড় অভিযোগ আনছিল। ২০২০ সালে তার বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল তিনি কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে হাত মিলিয়ে আমেরিকায় কোকেন পাচার করছেন। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল $৫ কোটি। ২০২৫ সালে যখন ট্রাম্প আবার ক্ষমতায় এলেন, তখন চাপটা সরাসরি হয়ে উঠল। ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক মাদকবাহী জাহাজগুলোতে আমেরিকান বাহিনী আঘাত হানল। কাছে যুদ্ধবাজ মোতায়েন করা হলো, অবরোধ আরও কঠোর হলো। তবে লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে আসল কাজ শুরু হলো। ২০২৫ সালের আগস্টে সিআইএর একটি ছোট দল গোপনে ভেনেজুয়েলায় প্রবেশ করে। দূতাবাস না থাকায় তাদের কোনো কূটনৈতিক সুরক্ষা ছিল না, তারা কাজ করছিল ছায়ার আড়ালে। তাদের কাজটি বর্ণনায় সহজ হলেও বাস্তবে ছিল অত্যন্ত জটিল। মাদুরোর প্রতিটি পদক্ষেপের ম্যাপ তৈরি করা, উন্নত ড্রোন এবং মাদুরোর ক্লুজ মহলের একজন গুপ্তচরের সাহায্যে তারা নজর রাখত তিনি কোথায় ঘুমাচ্ছেন, তার প্রতিদিনের রুটিন কি, এমনকি তার ছোটোখাটো অভ্যাসের দিকেও। এই প্যাটার্ন অফ লাইফটাই অভিযানের ভিত্তি হয়ে দাঁড়ায়। এইদিকে আমেরিকায় স্পেশাল ফোর্স তার বাসভবনের হুবহু নকশা তৈরি করে মহড়া চালাচ্ছিল। অভিযানটির নাম দেওয়া হয় অ্যাবসলিউট রিজলভ। অঞ্চলে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে দেরি হচ্ছিল। অবশেষে ২রা জানুয়ারি রাতে আকাশ পরিষ্কার হলো। আমেরিকার ইস্টার্ন টাইম রাত 10:46 প্রেসিডেন্টের কাছ থেকে চূড়ান্ত অনুমতি এলো। কারাকাসে তখন রাত ২টোর কিছু বেশি। ঠিক তখনই শুরু হলো আসল ঘটনা। আমেরিকান যুদ্ধবিমানগুলো রাজধানীর আশেপাশের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক ঘাঁটিগুলো অকেজো করে দেয়। সাইবার হামলায় শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। 7টি হেলিকপ্টার, যাতে ডেল্টা ফোর্সের সদস্য এবং ডিইএ এবং বিচার বিভাগের কর্মীরা ছিলেন, সমুদ্র ঘেঁষে নিচু হয়ে উড়ে এলো। তারা সেই সুরক্ষিত বাসভবনে অবতরণ করল। সিআইএর কয়েক মাসের পরিশ্রম সফল হলো। মাদুরো এবং তার স্ত্রী প্যানিক রুম বা গোপন কক্ষের দিকে যাচ্ছিলেন, কিন্তু আমেরিকান বাহিনী খুব দ্রুত ভেতরে ঢুকে পড়ে। প্রতিরোধ ছিল খুবই নগণ্য। আমেরিকান বাহিনীর কেউ হতাহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই তারা আবার আকাশে উঠল। সমুদ্রে অপেক্ষামান একটি জাহাজে তাদের নামানো হলো এবং সেখান থেকে সোজা উত্তরে উড়িয়ে নিয়ে যাওয়া হলো। ভোর হওয়ার আগেই মাদুরো নিউ ইয়র্কে আমেরিকান হেফাজতে দীর্ঘদিনের সেই অভিযোগগুলোর মুখোমুখি। সাথে সাথেই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হলো। দেশটিকে স্থিতিশীল করতে এবং সম্পদ রক্ষা করতে আমেরিকা সাময়িক প্রশাসনের ঘোষণা দিল। মায়ামির মতো শহরগুলোতে ভেনেজুয়েলার প্রবাসীরা উৎসবে মেতে উঠল। মাদুরোর মিত্ররা, রাশিয়া, ইরান, অন্যান্যরা একে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে নিন্দা জানালো। ভেনেজুয়েলার ভেতরে মাদুরোর অনুগাতরা জরুরি অবস্থা জারি করে নিজেদের যোগ্য সরকার বলে দাবি করল। প্রশ্ন থেকে যাচ্ছে, এই পরিবর্তন কিসের দিকে নিয়ে যাবে? কাদের জন্য স্থিতিশীলতা? এই ঝটিকা অভিযান ১৯৮৯ সালে পানামার নরিয়েগাকে একই অভিযোগে ক্ষমতাচ্যুত করার ঘটনার কথা মনে করিয়ে দেয়। এটি দেখায় যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়াই সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিভাবে ইতিহাসের মোড় ঘোরানো যায়। মাত্র একটি রাত সবকিছু বদলে দিল। দেখার জন্য ধন্যবাদ। এমন সব ঘটনার বিশ্লেষণ আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।